আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট অব এক্সচেঞ্জ সই হয়। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আজ থেকেই মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুত্রজায়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এ সময় বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষরের পর মালয়েশিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ডক্টর ইউনুসকে পরিচয় করিয়ে দেন আনোয়ার ইব্রাহিম। নিজে পরিচিত হন বাংলাদেশি ডেলিগেটদের সঙ্গে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। 1.5 ঘণ্টার এই বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সমস্যা, বিনিয়োগ ও প্রবাসী শ্রমিকদের বিষয়। পরে দুই দেশের প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য নিয়ে 5টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম নিয়ে হয় 3টি নোট অব এক্সচেঞ্জ সই। মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ি উল্লেখ করে সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার আশা জানান প্রধান উপদেষ্টা। So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them, and you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. মালয়েশিয়ার অগ্রগতিতে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে আটকে পড়া শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। To secure peace in Myanmar is of course a great priority, and immediate humanitarian assistance for the sufferings, first the refugees, then the victims of earthquakes, and I commend the Bangladeshi authorities for taking the initiative in multilateral forums. 3 দিনের সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। অরণ্য গফুর, আরটিভি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এ. সৌরভ। সৌরভ, আমরা জানতে পেরেছি বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশে বিনিয়োগ ও প্রবাসী শ্রমিকদের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে আসলে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা আজকের মালয়েশিয়া সফরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে একান্ত বৈঠক হয়েছে, সেখানে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মালয়েশিয়ার সমর্থন সহ আন্তর্জাতিক সমর্থনের দাবি জানিয়েছেন, এবং ইতিমধ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন যে বিষয়ে তিনি বাংলাদেশের পাশে রয়েছেন। এছাড়া বিনিয়োগের বিষয় যেটা আপনি বলছিলেন যে আপনি জানেন যে বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের যে অতিরিক্ত শুল্ক কর যেটা আরোপ করেছেন, এ বিষয়ে আসলে বিশ্ব বাণিজ্য অনেকটা বিধ্বস্ত। সেই হিসাবে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ করে সেখানকার পণ্য বিদেশে রপ্তানি সহ একদিকে যেমন বিনিয়োগকারীরা লাভবান হবেন, অন্যদিকে বাংলাদেশের আর্থিক একটা ভালো অবস্থানে যাবেন। এটা নিয়েই প্রধান উপদেষ্টা এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আলোচনা করেছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে এটা আলোচনা করেছেন, এবং এছাড়া বিডার আয়োজিত যে বিনিয়োগের যে প্রোগ্রাম রয়েছে বিকাল নাগাদে, সেই প্রোগ্রামে কিন্তু প্রধান উপদেষ্টা অংশ নিয়ে এই একই খাতে আসলে কিভাবে বাংলাদেশের বেশি বিনিয়োগ করা যায় এবং এই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই নানা ধরনের বাংলাদেশের যে সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য, সে বিষয় নিয়ে তিনি কথা বলবেন। আর অভিবাসন বিষয় যেটা এখনো পর্যন্ত আসলে আমরা ঠিক জানতে পারিনি যে অভিবাসন সংক্রান্ত বিষয়ে ঠিক কি কি সিদ্ধান্ত আসতে পারে। তবে আজ রাত স্থানীয় সময় রাত 10টায়
প্রধান উপদেষ্টা প্রেস সচিব স্থানীয় সাংবাদিকদের সাথে একটা প্রেস মিটিং করবেন, সেখানে তিনি আসলে জানাবেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে যে আটকে পড়া যে শ্রমিকরা রয়েছেন শেষ সময়ে যারা আসতে পারেননি, সেই সকল শ্রমিকরা যেন দ্রুত সময়ের মধ্যে আসলে মালয়েশিয়াতে আসতে পারেন, এই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন। এছাড়া প্রবাসীদের কিন্তু যে দাবিগুলো রয়েছে, বিভিন্ন সময় এখানে যারা মারা যান তাদের যেন সরকারি খরচে যে লাশ দেশে পাঠানো এবং এখানকার অবৈধ শ্রমিকদের যেন বৈধতার ব্যাপারে যে দাবি জানানো হয়েছে। তবে আজকে যে প্রবাসী কমিউনিটির সাথে যে প্রধান উপদেষ্টার যে মিটিং রয়েছে, প্রবাসীদের সাথে যে মত বিনিময় সভা করবেন, সেখানে আসলে সাধারণ প্রবাসীরা কিন্তু খুব বেশি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। এছাড়া বেছে বেছে আসলে পছন্দের কিছু লোক বা রাজনৈতিক লোকদেরকেই কিন্তু সেখানে সুযোগ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আসলে প্রধান উপদেষ্টা ঠিক প্রবাসীদের সমস্যাগুলো ঠিক কতটুকু তিনি এই মত বিনিময়ের সময় জানতে পারবেন সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। এছাড়া দূতাবাস থেকে কিন্তু আসলে সাংবাদিকদের কিন্তু এই মত বিনিময় সভায় স্থানীয় যারা প্রবাসী সাংবাদিকরা রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে আসলে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। সাদিয়া, এই ছিল এখানকার কাছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ বরখাস্ত ৮ পুলিশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গতকাল হয় মামলাটির প্রথম দিনের সাক্ষ্য, যেখানে সাক্ষী দেন শহীদ আনাসের পিতা। তার আগে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এ মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়াও আজ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৪ জনকে ও সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়েক সোহেল জাকির হোসেন সহ ৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০টায় জাতীয় জাদুঘর থেকে র্যালিটি শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবছর প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, মিডিয়ার ধারণকৃত ফুটেজ দেখে সারাদিন রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষ দল। অভিযান চলাকালে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, হেলমেট, চাপাতি সহ মাদক উদ্ধার করেন তারা। এর আগে বুধবার ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়। এই যে 14 জন আছে তার মধ্যে 3 থেকে 4 জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন যে ভিডিওগুলো দিয়েছেন সেটা দেখে একজন করে আমরা এখান থেকে 13 থেকে 14 জনকে ওই ভিডিওগুলোতে পাই এবং তাদের কাছে কিছু দেশীয় অস্ত্র দেখতে পাওয়া যায়, তাই তাদেরকে আমরা আপাতত গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। এর সাথে আরও যারা সম্পৃক্ততা আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাবেন সেনা, পুলিশ এবং র্যাব সম্মিলিতভাবে বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হবে। নেত্রকোনার আটপাড়ায় দিনমজুরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার বিরুদ্ধে। পিটানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভিতরে আটপাড়ার ইউএনও রুয়েল সাংমা এক দিনমজুরকে লাঠি দিয়ে পিটাচ্ছেন। উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে দুর্জয় ভিড়ের মধ্যে বিজিএফের চাল আনতে গেলে ইউএনওর সঙ্গে ধাক্কা লাগে। এই অপরাধে পরিষদের ভিতরেই আনসারের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয়কে পেটানো হয়। পরে ভুক্তভোগী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, আর মামলার প্রস্তুতিও চলছে। এতে ক্ষোভ জানান স্থানীয়রা।
চট্টগ্রামের বন্দর থানার সল্টখোলা ক্রসিং এলাকায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গেল রাতে আওয়ামী লীগের মিছিল চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় মিছিল থেকে বন্দর থানার সেকেন্ড অফিসার রানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সেখানে সেনাবাহিনীর অভিযান চালায়। আহত পুলিশ অফিসার রানা হাসপাতালে চিকিৎসাধীন আছে। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।